সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। 2015 সাল হাসিনা রেজিমের নির্মমতার শিকার হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকো। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার পর জানাজার নামাজ থেকে তুলে নিয়ে যাওয়া হয় যুবদল নেতা মাসুদ রানাকে। তারপর 1 মাস গুম ছিলেন তিনি। এই ঘটনা তার পরিবারের, বিশেষ করে তার সন্তান সুলতান মাহমুদের উপরে গভীর প্রভাব ফেলে। সেই ঘটনাই শুনব পিতা পুত্রের মুখ থেকে। মাসুদ রানা, আপনাকে স্বাগত। সুলতান মাহমুদ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাসুদ রানার উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মাসুদ রানা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়ায় 1981 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুলতান আহমেদ ও মায়ের নাম ফাতেমা বেগম। বাবা মা দুজনেই গত হয়েছেন। 1 বোন ও 3 ভাইয়ের মধ্যে মাসুদ রানা সবার ছোট। মাসুদ রানা 1997 সালে এসএসসি ও 1999 সালে এইচএসসি পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন ব্যবসা প্রশাসন বিভাগে। ঢাকা কলেজে পড়া অবস্থাতেই তিনি জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে। পারিবারিক জীবনে মাসুদ রানা 3 ছেলে সন্তানের বাবা। আওয়ামী নির্যাতনের কবলে পড়ে প্রাণ বাঁচাতে মাসুদ রানা 2021 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে প্রবাস জীবন শেষে গত 24 ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার শুনব মাসুদ রানার সাথে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতি। মাসুদ রানা, 2015 সাল কিভাবে গুম হলেন? কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হলো? কোথায় ছিলেন আপনি? এরপরে কিভাবে কাটলো 1 মাস? 2015 সালে যখন কোকোবাই মারা যায়, ওনার লাশ আসে এবং ওনার জানাজা, যখন লাশ আসে তখন আমি গুলশান অফিসে যাই। গুলশান অফিসে যাওয়ার পরবর্তী প্রেক্ষাপটে ওই দিনে আবার ওনার জানাজা হবে বাইতুল মোকাররমে। ওখান থেকে যখন আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি তখনই আমার পিছনে আর সামনে 2টা মোটরসাইকেল, মানে ওই সময় তো অবরোধ চলছিল। হ্যাঁ, অবরোধ চলতেছে, জানুয়ারি মাস। তো মোটরসাইকেল দিয়ে আমাকে ফলো করতেছে। কয়েকবারে তারা আমাকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কোনোরকমভাবে আমি পল্টনে চলে আসি। পল্টনে আসার পরবর্তীতে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি দৈনিক বাংলা মোড় দিয়ে, পল্টন মোড়ে নামাজ পড়ছি, দৈনিক বাংলা মোড় দিয়ে ঘুরে সচিবালয়ের পশ্চিম পাশ দিয়ে আমি সেগুনবাগিচার দিকে আসব। এরই প্রেক্ষাপটে আবার ওই টুবি পরা সেই লোকটা, যাক, আমারে তারা আবার মুক্তাঙ্গনের এখানে তারা আমাকে ধরল। আমি প্রথম মনে করছি যে এরা মনে হয় কোনো আমার, মানে এটা কি জানাজার পরে? আচ্ছা, আমি প্রথম মনে করছি যে কেউ হয়তো আমার মোবাইল কিংবা মানি ব্যাগ নেওয়ার জন্য ছিনতাইকারী মনে করছিলাম। উনি যখন আমার পকেটে হাত দিতে নিছে আমার মোবাইল নিতে, তখন আমি ওনাকে ধাক্কা দিই। ধাক্কা দেওয়ার পরবর্তীতে সে পড়ে যায়। এর ভিতরেই তারা আমাকে 4-5টা আর্মস ধরে ফেলে, ধরে ঠেকাই দেয়। ঠেকাই দেওয়ার প্রেক্ষাপটে তখন আপনি সেদিনের মানে সবচেয়ে যার কারণে আমার এখনো মহান রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখছে, আমি বেঁচে আছি। তখন আমি দেখতেছি যে আপনি জিজ্ঞেস করতেছেন যে ওনার কি অপরাধ, ওনাকে আপনারা গ্রেপ্তার করতেছেন কেন, আপনার ক্যামেরাম্যান ছবি নিচ্ছে। হ্যাঁ, এর ভিতরে দিয়ে তারা আপনার সাথে তর্ক বিতর্ক হলো। একটা পর্যায়ে তারা আমাকে নিয়ে গেল পল্টনে পুলিশ বক্সের ভিতরে। পুলিশ বক্সের ভিতরে নিয়ে যাইয়া আমি ওই একটু তাদেরকে তর্কাতর্কির ভিতরে, ওইখানে তারা আমাকে এই ঘাড়ের এই জায়গার মাধ্যমে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমি অনেকটা সেন্সলেস। এর পরবর্তীতে আমাকে নিয়ে যায় ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরবর্তীতে সর্বপ্রথম শব্দটা হলো এটা
যে এর যে আনছ সিসি ক্যামেরা ট্যামেরা কোনো ফুটেজ তো থাকবে না, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, তখন আমার এর ভিতরে আমার চেঞ্জ আসছে। তখন এই কথাটা বলার পরেই এসি জোয়েল রানা যে সে আমাকে বলতেছে যে তোকে তো জনির কাছে ফাটাই দিব। জনির দেখছস 16টা গুলি করছি জনিকে, তুই জনির চিনস? তখন আমি বলছি না, আমি তো কোন জনি, কে জনি, আমি একদমই না। খিলগাছ জনির দাসনি। যাক, এর ভিতরে তারা একটু আমারে হ্যাংকাপ ফরা অবস্থায় একটা টেবিলের নিচে রাখলো। রাখার পরে কতক্ষণ পরে আসলো আয়শা। এখন জোয়েল রানা বলতেছে যে বল, তোগো মা খালেদা জিয়া অর্ডার দিছে তোর কুমিল্লাতে বাসে যে হামলা হয়েছে 4 জন লোক মারা গেছে, এটা তুই করছস। আমি কি স্যার, আমি তো কুমিল্লা, আমি তো ঢাকায় থাকি, কুমিল্লা তো যাইনি। এই কথাটা বলার মানে শুধু মুখে দিয়ে বাইরেতে পাশে 3 জন দাঁড়ানো ছিল। আমাকে ধরেন মানে কি বলবো, পৃথিবীতে মনে হয় ফুটবলকেও এইভাবে শর্ট দেয় না আর ফাঁড়ায় না। সেই মোটা বুটগুলা মানে আমার পা থেকে শুরু করে হাত থেকে শুরু করে সব কিছু তারা ছিন্ন ভিন্ন করে ফেলছে সর্বোচ্চ 2-3 মিনিটে। এখন আমি তো ফানি ফানি করে রিকোয়েস্ট করতেছি, বলছি কোনো ফানি দেওয়া হবে না, এবার আসেন। আবার 5-7 মিনিট গেল। 5-7 মিনিট যাওয়ার পরবর্তীতে এবার তারা আসছে। ও এদিক দিয়ে আমার মোবাইল নিয়ে গেছে। আমার মোবাইলে নিয়ে তারা একটা ডিভাইসে লাগাইছে। ডিভাইসে লাগানোর পরে আমার মোবাইলে সব দেখতেছে। আমি আবার কম্পিউটার তো ওইদিকে মানে এদিক থেকে ওইদিকে ফিরানো, পিছনের গ্লাসে আমি দেখতেছি তারা আমার যে ডিভাইসে একটা একটা করে সব দেখতেছে, আমি কার সাথে কথা বলছি কার সাথে। এখন তারা যত কিছুই করতেছে মানে আপনার নামটা পাচ্ছে না, হ্যাঁ, কিবা আপনার নাম্বার, কিবা আপনার সাথে আজকে আমার কোনো কথা হয়েছে কিনা এগুলা খুঁজতেছে, আমি ধারণা করতেছি। একটা পর্যায়ে আবার আসলো, যে সাংবাদিক ছিল সাংবাদিকের নাম বল। আমি বলছি স্যার আমি চিনি না, আমি ওনাকে কখনো দেখিনি। তারা বিশ্বাসই করতে চায় না যে আমি আপনাকে চিনি, কিংবা আমি আপনার কোন টিভি সেটাও তারা ধারণা নেই। মানে তারা যে আমাকে ধরার পরে একটা ফেরেশানি ভাব ছিল। একটা পর্যায়ে কত 20 মিনিট আধা ঘন্টা পরে আবার সেই একই প্রকৃতি, একই। এবার তারা মোটা মোটা চায়না রোল নিয়ে আসছে, আবার 2-3 জনে এবার হ্যাংকাপ পরা অবস্থা একদম হুন্দুত করে, মানে উপুট করে, উপুট করে পায়ের তাল্লিতে মারে, ফিটে মারে। আবার আরেকটা বলতেছে যে মাথায় মারা যাবে না, মাথা মারা গেলে বমি করলে মারা যাবে। ওরা ওদের মতো করে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে এইভাবে আমার 3 দিন, মানে কখনো আপনার নাম, কখনো খালেদা জিয়া আমাকে নির্দেশ দিছে কুমিল্লাতে বোমা হামলা করার জন্য, বাসে আগুন দেওয়ার জন্য। আমি এটা স্বীকারোক্তি দিলে তারা আমাকে ছেড়ে দিবে। এখন পর্যন্ত তারা আমার কোনো মামলা দেয়নি, দিবে না। শুধুমাত্র আমি যদি রাজসাক্ষী হই খালেদা জিয়াকে বলি যে আমাকে খালেদা জিয়া নির্দেশ দিছে কিংবা খালেদা জিয়া করাইছে। আমি বলছি দেখেন আমি তো ঢাকা রাজনীতি করি, আমি ওইখানে যাইনি। এর 2 দিন আগেই একটা ছেলেকে সচিবালয়ে হামলার কারণে গ্রেপ্তার করছে। আবার এবার আসছে যে তুই বল যে তুই ওর সাথে জড়িত, তুই স্বীকারোক্তি দে, তোরা আবার। এভাবে 3 দিন। একবার মারার পরে যখন ফানি করতেছি তখন ওরা বলতেছে যে তোকে ভাত খাইতে দিবে। আমি বললাম যে স্যার আমি ভাত খাবো না। তখন সে আমাকে মানে হাসতেছে আর তারা বলতেছে পড়েছ মোগলের হাতে, খাওয়া খেতে হবে একসাথে। এই কথাটা আমার একদম স্পষ্ট মনে আছে। জোয়েল রানা একটা পর্যায়ে তারা আইসা আমার মোবাইল টোবাইল সব কিছু দেখা বলতেছে যে তুই যুবদল করস, রফিকুল আলম মজনুর ক্যাডার, রফিকুল আলম মজনু তো করে দিয়ে এগুলা করে।
দে মজনুর নাম্বার দে। আমি কই স্যার নাম্বার তো আমার কাছে নাই, নাম্বার তো আমার মোবাইলে। আবার মাস শুরু, এবার বল মজনু কোথায় আছে, মজনু বাসা কোথায়। এখন আমি এদেরকে বুঝাইতে পারি না যে স্যার এই সময়টা তো কেউ কোথায়, কে কোথায়, কি কোথায়। এর আগের দিন কোকো ভাই মারা গেছে, সবাই তখন তো অবরোধও চলে, তখন মজনু ভাইয়ের কিছু নির্দেশনা আমরা পালন করি। আমার সাথে আরো 2-3টা কর্মী ছিলেন, মহানগর যুবদলের সভাপতি। ওই ডকুমেন্টগুলা তারা, ওই যে আমরা ফিক্সার পাঠাইছি, ওই ডকুমেন্টগুলা তারা পায়। এরপরে আবার এই শুধু এই 2টার মাধ্যমে আছে, খালেদা জিয়া আর আপনার রেখে দেওয়ার জন্য। ওই যে আপনার প্রতি ক্ষোভ হলো, দারোগা আমাকে পরে বলছে যে নর্মাল দারোগা তাই না, আপনার প্রতি ক্ষোভ হলো, আপনার কারণে, আপনার ফুটেজ নেওয়ার কারণে তারা আমাকে ক্রসফায়ার দিতে পারেনি, নয়তো তারা আমাকে ক্রসফায়ার দিয়ে মেরে বলতে আমার জনির কাছে পাঠাই দিত। একটা পর্যায়ে আইসা হঠাৎ করে একটা ফোন আসে শাহজাহানপুর থেকে, যে শাহজাহানপুরে জামাতের এক লোককে গ্রেপ্তার করছে। তো ওই সেম তারাও বলতেছে যে কোনোভাবে মানে থানা থেকে আনবে, কোনোভাবে যেন তার ডকুমেন্ট কিংবা কোনো সিসি ক্যামেরা কোনো কিছু। তখন ও আবার আরেক দারোগা বলতেছে যে স্যার তাইলে আমাদের অফিসের ভিতরে কিভাবে আনবো, বললো যে অফিসের ভিতরে ফিসুন দিয়া, গাড়িতে করে ফিসুন দিয়ে আয় না, এখানে ঢুকাইবা। এখন ধরেন নিজে অসুস্থ, নিজে পুরা শরীর ব্যথা করতেছে, খাওয়া নাই, একটু ফানি, মানে এত হৃদয় বিদারক। আপনি পৃথিবীতে কোনো মুসলমান, আমি তো ধরেন 7 বছর আমি একটা আমেরিকাতে একটা অমুসলিম রাষ্ট্রে ছিলাম। আপনি অমুসলিম একটা রাষ্ট্রে যদি আপনি সামান্যতম মানে একটু ফানি দেয় না, এরকম একটু ফানি চাইছি, যে ফানি দিবে না। এখন ওরা খুব তাড়াহুড়া করে ওই শাহজাহানপুর থেকে ওনাকে আনতে যাবে। এখন হঠাৎ করে একটা বলল যে স্যার তাইলে এটারে কি করব। তখন যাইয়া তারা আমারে কি করলো, পুকুর পাড়ে সকল লোকগুলাকে যেখানে নিয়ে গুম করে 1তলা 2তলা পর্যন্ত তারা আমারে ঢুকাইছে। আমি মনে করছি যে আমার হয়তো, কারণ আমার ডিবি অফিস টফিস পুলিশ টুলিশের বিষয়ে ধারণা ছিল, আমি মনে করছি আমারে গারদে নিয়ে দিবে। ওইখান থেকে আমারে নিয়ে গেছে আপনার এখন যেটা সবচেয়ে বহু আলোচিত আয়নাঘর। তার পরবর্তী প্রেক্ষাপটে আমার এক বন্ধু ছিল, এখন রিটায়ার্ড, মানে আমাদের উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের সাথে উনি একসাথে খাল কাটছেন। ও ছিল ডিবি অফিসে দারোগা। তো মানে আপনার বন্ধু সিনিয়র ফ্রেন্ড আর কি। হ্যাঁ, সিনিয়র ফ্রেন্ড। তো ও আমাকে অনেক হেল্প করছে যখন আমারে রিমান্ড নিয়ে ডিবি অফিসে। আপনাকে কোর্টে তুললো কতদিন পরে? আমারে কোর্টে তুলছে ধরেন আপনার 1 মাস মতো। 1 মাস ডিবি অফিস আটকে রাখছে? হ্যাঁ, ডিবি অফিস। এই সময়টায় আপনার পরিবার আপনাকে খোঁজেনি? আপনি কি মানে কোনো খোঁজ পেয়েছিলেন কিনা? আমার পরিবার বিভিন্ন মাধ্যমে জানতে পারছে যে আমি ডিবি অফিসে আছি। দেখা করতে পারেনি? না, দেখা করতে পারেনি। আমাদের অনুষ্ঠানে তো আপনার ছেলে আছে, যে সুলতান মাহমুদ, যে নিজেই তখন শিশু। সুলতান মাহমুদের কাছ থেকে শুনতে চাই তাদের অবস্থা কী ছিল। সুলতান মাহমুদ, 1 মাস ধরে বাবাকে খুঁজে পাচ্ছিলেন না আপনারা, বাবাকে খুঁজছেন নিশ্চয়ই মায়ের হাত ধরে। জি। কেমন ছিল সেই কষ্টের দিনগুলো? যখন আব্বুকে ধরে নিয়ে যায় তখন আমার বয়স ছিল মাত্র কত 6-7। তো আমি তখন শিশু ছিলাম। আব্বুর জন্য রোজ রাতের বেলা অপেক্ষা করতাম, আব্বু আসতো, আব্বু জড়িয়ে ধরতো, তারপর একসাথে খাইতাম। আমি আব্বুর সাথেই তখন ঘুমাতাম। তো আব্বু যখন হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দেয় 2-1 দিন, তখন আম্মুকে জিজ্ঞেস করি আম্মু আব্বু কোথায়। তো তখন আম্মু আসলে আমাকে সত্য কথাটা বলেনি। আম্মু বলে যে আব্বু বাইরের দেশে গেছে, আব্বু এসে পড়বে। তো আমি বলি কবে আসবে? আম্মু বলে যে তো জানে না, আব্বু এসে পড়বে। আব্বু আমাকে বলছে যে আব্বু আমার জন্য। কেঁদেছিলেন আপনি? আমি তো তখন বুঝতাম না এগুলো। তো আমি ভাবছি আব্বু বাইরে গেছে। আম্মু বলছে আমার জন্য গাড়ি কিনে আনবে, খেলনা গাড়ি। তো আমিও তখন খুব খুশি যে আব্বু তো বিদেশ গিয়েছে, আমার জন্য খেলনা গাড়ি কিনে আনবে। আমিও তখন অপেক্ষা করতাম আব্বুর। এভাবে অপেক্ষা করতে করতে রোজ যায়,
সপ্তাহ যায়, আম্মু তো মাস বাইরে যায়। যেত। হ্যাঁ, আম্মু তো বাসায় থাকতো না, আমিও বুঝতাম না, আমিও খেলতাম পড়তাম তখন। তো পরে দেখি এইভাবে এইভাবে 1 মাস চলে যায়। একটু দীর্ঘদিন সময় পর আব্বু যখন চলে আসে তখন আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে, তারপর কান্না শুরু করে। আমি তো বুঝি না আমার জন্য গাড়ি আনছে, আমি তো মনে করেছি যে বাইরে থেকেই আসছে। তো আব্বু আসছে, কান্নাকাটি করতেছে, আমি তো বুঝি না কেন কাঁদতেছে। পরবর্তীতে আম্মুর কাছে জানতে পারি যে আসলে আব্বু তো বিদেশ যায়নি, আব্বুকে তো ধরে নিয়ে গেছিল। আপনি বলছিলেন যে আপনার সন্তান আপনাকে ছাড়া খেতে পারতো না, আপনার সাথে ঘুমাতো। সে তো বুঝতেই পারেনি যে আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি গুম হয়ে আছেন, আপনাকে ক্রস ফায়ারে দিতে নিয়ে গেছে। আমার যে বন্ধুটা, তখন আমার ভাইটাই সবাই কোনো রকমে তারা স্বীকার করে না। তখন ওর ওর মাধ্যমে ওর লগে যোগাযোগ করে ওরা একটা পায় যে আমি ডিবি হেফাজতে আছি, ডিবির কাছে আছি। তখন যাইয়া তারা তাদের কাছে মনে 17-18 দিন পরে তারা তাদের সাথে যোগাযোগ করে এখন তারা টাকা চাচ্ছে। হয়তো মেরে ফেলবে, নয়তো তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা চেয়েছিল? তখন প্রথম অবস্থায় তারা চাইছিল 50 লাখ টাকা। তাদের কাছে সব তথ্য আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ভাই সহ আমাদের দোকানপাট আছে। 50 লাখ টাকা 1 কোটি টাকা কোনো ঘটনা না। প্রথম তারা 50 লাখ টাকা চাইছে, এরপরে স্টেপ বাই স্টেপ এর ভিতরে 10,000, 20,000, এক একজন এক এক রকম ফোন দেয়। ওই যে আমার ফ্যামিলির নাম্বার তাদের কাছে চলে গেছে, এক একজন এক এক রকম। এইভাবে মনে হয় যে 2-2.5 লাখ টাকা নিয়ে নিয়েছে আমার ভাইদের থেকে, আমার ওয়াইফ থেকে। একটা পর্যায়ে তারা, মানে এটা আমি বাইর হওয়ার পরে জানি, কিবা আমার ওয়াইফ যখন আমার লগে জেল গেটে দেখা করতে গেছে তখন আমি জানি যে আমার থেকে তারা 25 লক্ষ টাকা আমার ভাইদের থেকে নিচ্ছে। তার না আমাকে ক্রস ফায়ার দিবে না। ডিবি হেফাজতে যেই 27 দিন বা 28 দিন ছিলেন, এই সময়টায় প্রত্যেকদিন কি মনে হতো? আজকেই শেষ দিন এরকম মনে হতো? প্রত্যেক দিন মনে হতো। একটা পর্যায়ে আমার কাছে যখন তারা আমাকে নিয়ে তৎপরতা কমাই দিয়েছে, তখন একটা পর্যায়ে আমার যে বন্ধুটা, ও আমার কাছে ভাত দিত যে না, ভাতের প্লেটের ভিতরে আমাকে একটা চিরকুট লিখে দিছে। হ্যাঁ, চিরকুটটার মধ্যে লেখা ছিল আলোচনা ফলপ্রসূ, বেঁচে থাকার আশা জাগ্রত। চিরকুটটি পেলেন কতদিন পরে? এই চিরকুটটি ধরেন 14-15 দিন পর। এই 15 দিন কেমন ছিলেন? আমি অবজার্ভ করতাম যে মানে আশপাশে কারা আছে? আশপাশে কারা আছে। ইথুন নামে একটা ছেলে ছিল বাড্ডার। হ্যাঁ, পরে আমি জানতে পারি তাকে ক্রসফায়ার দিয়ে দিছে। তাকে যে নিয়ে যাচ্ছে, ওরা গালাগালি করতেছে যে আজকে তোর শেষ দিন, ওজু করে এলো, এটা করে এলো। ঠিক যখন রাত্রে ওই রুমটা খালি, তখন আমি বুঝছি যে না। পরে আমি বাইরে হওয়ার পরে আমি তো এগুলা খোঁজখবর নিয়েছি। আমার সাথে ওই যে আপনার শাহজাহানপুর থেকে যে ছেলেটাকে ধরে আনছে তার বিষয়ে খোঁজখবর নিয়েছি। ওর নাম হলো নাহিদ। ও মানে মেডিকেলের মেডিসিন বানায় যে এরকম একটা পদে। তো ওর বিষয়ে খবর নিয়ে জানলাম যে ওর বাবা ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার, এই জন্য তাকে ক্রসফায়ার দেওয়া হয়নি পরে, নয় তাদের সিদ্ধান্ত। কিন্তু পাশের রুমের ইথুনকে মেরে ফেলছে। এবং আরেকটা রুমে আরেকটা ছেলে ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তারকেও ক্রসফায়ার দিয়ে দিছে মাঝখানের রুমে আমি। তো একটা পর্যায়ে যখন আমি শিওর হয়েছি যে এই অবস্থা, তখন যাইয়া অনেকটা আল্লাহর কাছে শুকরিয়া যাপন করলাম। যে তবে এর ভিতরে মানে সবচেয়ে সেটা হলো টাকা নিছে কিংবা আরও কিছু এটা করছে, ওইটা না। আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তাদের ভয় ছিল যে ভিডিও ফুটেজটা আছে। এখন আল্লাহ আছে না করে যদি সেদিন আমাকে ক্রসফায়ার দিয়ে দিত, তো অটোমেটিকলি আপনার থেকে তারা ভিডিওটা নিতে পারেনি, কারণ আপনার পরিচয় তারা পায়নি। তাই তখন কি হতো, ভিডিওটা হয়তো ওই যে চট্টগ্রামে কমিশনারের মতো সেটা হয়তো সামনে চলে আসতো। আপনার যে শিশু সন্তান যে মনে করতো যে বাবা গেছে গাড়ি কিনতে, কিন্তু আপনি তো ছিলেন গুম, ফিরবেন কিনা এক ধরনের অনিশ্চয়তা। আপনার প্রিয়তমা স্ত্রী তার সন্তানকে কিন্তু জবাব দিতে পারেনি বাবা কোথায়।
তাদের তো বিচার হওয়া উচিত। পৃথিবীর সকল স্বৈরা শাসকের একটা পর্যায়ে বিচার হয়, এবং বিচার এটা 100% সত্য কথা, এটা আল্লাহর। আপনি কি বিচার চান তাদের? এই যে জুয়েল রানা যার নাম বললেন, তার তো বিচার চান নাকি? আমি জুয়েল রানা শুধু আমার নয়, আমার প্রতি যেটা হয়েছে এটা না, আমি ইলিয়াস আলী, আমার প্রিয় নেতা সাইফুল আলম হিরো, চৌধুরী আলম, ওনার সাথে তো আমার অনেক স্মৃতি। আমি আপনাকে আজকে একটা কথা বলি, এইটা না বললে আমি নিজেকে অনেক ছোট করব। সেই দিন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের যে জনসভা, যেটার মধ্যে গ্যানেট হামলা হয়েছে, তাদের সেই নাটকটা ছিল মুক্তাঙ্গনে করবে। সেদিন মুক্তাঙ্গনে তাদের ইষ্টি সব কিছু, অনেক লোকের, অনেক বিএনপির বড় বড় নেতাকে আমি জানি সেদিন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান স্যার, ওনারা অনেককে বলছে সেদিন একমাত্র সেই প্রোগ্রামটা সাকসেস করে আজকে আমাদের মাঝে নাই যে চৌধুরী আলম। মানে ওই কনস্পিরেসিটা এদিকে করতে দেয় না, এখানে করতে দেয়নি, বাধা দিয়েছে। সে বাধা দিয়েছে। সেই নাটকটা হয়তো ওইখানে, কিন্তু আজকে চৌধুরী ভাই ওই একমাত্র কারণ। আমি বলি, আমি অনেক চৌধুরী আলম গুমের পিছনে একমাত্র কারণ হলো সেই দিনের ওই ঘটনা। সেদিন তাদের পূর্ণাঙ্গ নাটকটা তারা করতে পারেনি। জি, মাসুদ রানা, আপনি কি মামলা করেছেন এই যে গুম? না, আমি তো দেশের বাইরে ছিলাম, আপনি কয়েকদিন আগে ফিরেছেন। হ্যাঁ, আমি এখন পর্যন্ত করিনি। তবে আমি আসছি, আমি লয়ারদের সাথে কথা বলবো এবং এটার আমি সুনির্দিষ্ট বিচার চাই। ওই যে 1 মাস পরে আপনাকে কোর্টে তুললে, এরপর কি রিমান্ডে নিয়েছেন? এরপরে আমাকে 14 দিন রিমান্ডে নিছে। 1 মাস পরে আরো 14 দিন, 14 দিন রিমান্ডে নিছে। এই রিমান্ড ছিল, ওই রিমান্ডে নিয়ে আমাকে মানে আবার সেম, এবারে আপনারটা পাদ এখন আসছে হলো শুধুমাত্র আমি যেন রাজসাক্ষী হই। বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশ দিছে গাড়ি পোড়ানোর জন্য কুমিল্লা ঢাকা চিটাগাংয়ের একটা বাসে 4 জন মারা গেছে শুধুমাত্র। আমি বললাম যে স্যার, আমাকে কত দিন আর কতভাবে কত রকম এই একটি প্রশ্ন করবেন? আপনারা যদি আমাকে মেরেও ফেলেন, যদি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম শাস্তি আমাকে দেন, আমি এটা বলতে পারবো না যে বেগম খালেদা জিয়া আমাকে, আমি করছি এটা। এই 14 দিনই এইভাবে পিটিয়েছে। 14 দিনের মধ্যে ধরেন 10-12 দিনে পিটিয়েছে, 10-12 দিনে হাত পা বেঁধে। মানে আমরা তখন রিজভি ভাই ফাঁসের রুমে, আমরা এক রুমে। তো যখনই আমাদের কাউকে না কাউকে নিয়ে যায়, রিজভি ভাই জানালা দিয়ে উকি দিয়ে দেখতো। কখনো কখনো রিজভি ভাই কানতেও দেখছি। এরপরে কারাগারে কয় মাস ছিল? এরপরে কারাগারে 3 মাস। বেরিয়ে দেশ ছেড়ে চলে গেলেন? না, বের হওয়ার পরবর্তীতে আমি আবার, তখন আমি বাইর হওয়ার পরেই সিটি কর্পোরেশন নির্বাচন, আমি ওই নির্বাচন করলাম, আবার আন্দোলন সংগ্রামে সক্রিয় হলাম। একটা পর্যায়ে যখন ধরেন ওই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করার পরে এখন তারা আবার ওই যে আমার ফ্যামিলি, আমার বাসা অ্যাড্রেস সব কিছু, তো আমাকে 2 দিন 2ভাবে ফোন দিয়ে আমাকে থ্রেট দেয় ওই 3 নম্বর টিমের অফিসার। তাদের কাছে তো আমার প্রোফাইল সব। তা আমি এক পর্যায়ে তাদের ফোন ধরা বন্ধ করে দিই। এরপরে তারা আমাকে, আমি যেসব জায়গাগুলা বসি, যেসব জায়গাগুলা যাই, তারা আমাকে গ্রেপ্তার করার জন্য আবার সক্রিয় হয়ে যায়। এখন কি করে, মানে তাদের ধারণা ছিল আমি আমার সন্তানদের নিয়ে স্কুলে যাব, কিংবা আমি আমার, হ্যাঁ ধরেন আমি খিলগাঁওতে, আমি তখন সকালে ব্যায়াম করতাম, আমি খিলগাঁওতে ব্যায়াম না করে আমি এসে রমনা পার্কে ব্যায়াম করতাম। তো একটা পর্যায়ে আমার ওয়াইফ, আমার বাচ্চাদের পিছনে তারা লাগে। আমার সন্তানকে ধরেন বিভিন্নভাবে আমার ওয়াইফ টাইফ গেলে তাদের সাথে সাথে তারা পিছনে বাসা যায়, কিংবা বাসা এটা করে, মানে এমন এক। তখন যাই আমার ওয়াইফ সহ যখন দেখলো যে আর হয়তো বা এবার নিলে আমাকে মেরেই ফেলবে, আমি আমার প্রিয় বড় ভাই, আমার নেতা, যার নেতৃত্বে আমি দীর্ঘদিন রাজনীতি করছি, রফিকুল আলম মজনু ভাইকে বললাম যে ভাই এই কাহিনী। তো আমি তখন রিজভি ভাই
রিজভী ভাইয়ের সাথে আমার তখন খুব ভালো সম্পর্ক। রিজভী ভাইয়ের সাথে বললাম, তো তারা আমাকে বললো যে তুমি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। আমি মূলত আমেরিকা যাওয়ার জন্য আমি যাইনি। আমি প্রথম অবস্থায় আপনার ধরেন দুবাই গেছি। দুবাই যাওয়ার পরে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয়, আগে থেকে পরিচয়, উনি একটা বড় গার্মেন্টসের জিএম। তো ওনার সাথে সাথে ধরেন আমি ইউরোপ গেছি, ওনার সাথে সাথে ব্রাজিলে গেছি। একটা পর্যায়ে যখন আমি ওনার সাথে মেক্সিকো পর্যন্ত গেছি, তখন আমি রফিকুল আলম মজনু ভাই, বরকতুল্লাহ বুলু ভাই, ওনাদের সাথে যোগাযোগ করি। আমি বলছি, ভাই আমি মেক্সিকো পর্যন্ত আসছি এইভাবে এইভাবে, এখন আপনারা তো বলছেন আমাকে দেশের বাইরে আন, আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি এখন এই একটা দেওয়াল টপকাইলে আমি কিন্তু আমেরিকা। হ্যাঁ, তখন ওনারা বলছে যে এটাই তোমার জন্য এখন ভালো হবে, তুমি যে কোনো সময় আসো, যে কোনো অবস্থায় আসো, তুমি যে শ্রম গাম যে নির্যাতিত হয়েছে তোমার জন্য দল করতে অসুবিধা হবে না। পরে আমেরিকা, তখন আমি আমেরিকা গেছি। এটা কত সাল ছিল? 19 সাল। 2019 সালে। হ্যাঁ। এরপরে ফিরলেন এই কয়েকদিন আগে, সপ্তাহ 24 তারিখে। 24 ডিসেম্বর হ্যাঁ। 2025। আমি একটু জায়গায় যাই। আমি যেদিন জামিনে মুক্ত হই, তখনও জেল গেটে অনেক সমস্যা, জেল গেটে অনেক টাকা টোকা দিয়ে আমি ভোর 5টা বাজে আমি মুক্ত হই। এখন আমার ভিতরে শুধু একটা জিনিস কাজ করে, আমি যে ভোর 5টা বাজে মুক্ত হয়েছি, আমার এর নামায় দিয়ে গেছে আপনার সাকুরের সামনে, এই সাকুরের সামনে নামায় দিয়ে গেছে পুলিশে। তখন আমি আমার সন্তানরে যে আমার ওয়াইফ বলছে যে বাবা গাড়ির জন্য, আমি এখন গাড়ি কোথায় পাবো? গাড়িটা আর কিনে দেওয়া হলো না। না, আমি রমনা পার্কে সকাল 9টা পর্যন্ত বসে রয়েছি, জেল থেকে বের হয়ে। সেই ব্যাগ নিয়ে আমি রমনা পার্কে সকাল 9টা পর্যন্ত বসে রয়েছি। সেই কঠিন ঠান্ডা, এই 9টা পর্যন্ত বসে থাইকা আমি 9:30 বাজে আমি সাকুরের পিছনে এখানে একটা দোকান থেকে আমি, আমার মনে আছে 60 টাকা না 70 টাকা দিয়ে ওর জন্য খেলনা কিনে নিছি, যে আমার সন্তান যেন কোনোভাবেই বুঝতে না পারে যে বাবা এরেস্ট হয়েছি। কেননা তো ও ছোট, মানে পুলিশ এরেস্ট এগুলা তো ওর ভিতরে কাজ করবে যে হয়তো বাবা খারাপ। সুলতান মাহমুদ, বাবার যে দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলন, দেশ ছেড়ে যাওয়া, মৃত্যুর কাছ থেকে ফিরে আসা, এগুলো তো এখন পরিষ্কার জি। আপনার কাছে কি মনে হয়? বাবা অনেক কষ্ট করেছে এবং বাবা কি তোমাকে ঠকিয়েছে? না, আমার আব্বু আমাকে কখনো ঠকিয়ে নেই। আমার আব্বু আমার কাছে হলো পৃথিবীর সেরা আব্বু। উনি আমার জন্য যা করেছে, আমি বিশ্বাস করি একজন সাধারণ আব্বু তার সন্তানের জন্য নাও করতে পারে। আমার আব্বু এই দীর্ঘ যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি পরিবার ছাড়া থেকেছেন, তারপর পরিবারকে ছেড়ে বাইরে ওনার যেতে হয়েছে। এই দীর্ঘ 7 বছর আমি আমার আব্বুকে ছাড়া ছিলাম। তো আব্বু তার পরিবার থেকে দূরে ছিল, আমার থেকে দূরে ছিল। আব্বু আমাকে অনেক ভালোবাসে। তিনি তার স্ত্রী থেকে দূরে ছিলেন, আমিও আমার আব্বু থেকে অনেক দূরে ছিলাম। একজন কিশোর, একজন ছেলে যে তার পিতা যে স্নেহ, আমি সেই স্নেহ থেকে অনেকভাবে বঞ্চিত হই। আমি সেই স্নেহটা পাইনি, ভালোবাসাটা পাইনি। কিন্তু এর জন্য আমি কোনো সময় আব্বুকে দায়ী করতে চাই না। সুলতান মাহমুদ, যাদের কারণে তুমি তোমার বাবার স্নেহ থেকে বঞ্চিত, তারা তো নিশ্চয়ই অন্যায় করেছে। অবশ্যই এর তো বিচার বাংলাদেশে হওয়া উচিত। তুমি কি বিচার চাও? আমি অবশ্যই বিচার চাই। অন্যায়কারীর অন্যায় অবশ্যই, মানে আর যেন কোনো সন্তান তার বাবার স্নেহ বঞ্চিত না হয়। হ্যাঁ, এরকম যেন অন্য কারো তার বাবার স্নেহ থেকে বঞ্চিত না হয়, এরকম জানি কোনো বাবা তার সন্তানকে স্নেহ দেওয়ার থেকে বঞ্চিত না হয়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মাসুদ রানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ছোটবেলা থেকেই। এই রাজনীতি করতে গিয়েই তাকে নির্মম নিপীড়নের শিকার হতে হয়েছে। পরিবার পরিজন থেকে, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে। আমরা চাই বিরোধী রাজনীতির কারণে যেন আর কেউ এমন নির্মমতার শিকার না হোক।
আমাদের প্রত্যাশা মাসুদ রানাদের মতো গণতন্ত্রকামী মানুষগুলো নিজেদের ইচ্ছে মতো রাজনীতি করুক, ভূমিকা রাখুক দেশ ও দেশের মানুষের কল্যাণে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।